কিরে দোস্ত, কেমন আছিস? আমি হারাধন চক্রবর্তী, সরষাক ঠাকুরবাড়ি। আমার বাড়ির পাশেই সরষাক হাই স্কুল, এবং আমি সরষাক হাই স্কুল থেকে ক্লাস 6 থেকে এসএসসি পাস করছি 1980 সালের বেইস। আমি আমাদের বেইসের সব এর আগে সব লোকজন এদিক সেদিক চলে গেছে, কিন্তু আমি কোথাও যাইনি। আমি একমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত সরষাক স্কুলের ছাত্র ছিলাম। সবাই চলে গেছে, কিন্তু আমি বলছি পাস করলে এখান থেকেই করব, ফেল করলে এখান থেকেই করব। সেজন্য আমি আর কোথাও যাইনি। আমাদের সময় স্কুলের অবস্থা বেশি ভালো ছিল না, ভালো কোনো শিক্ষকও ছিলেন না। তখন আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন জগন্নাথপুরের আনোয়ার হোসেন, তার আগে ছিলেন সিরাজ স্যার। ওনাদের পরেই ওনারাও তখন চলে গেলেন। আমরা যখন লেখাপড়া করছি আমাদের একজন অঙ্কের টিচার ছিলেন না, অঙ্কের ক্লাসে আমাদের হতো না। তখন চেড়িয়ারার মামুন স্যার ছিলেন রাঘব স্কুলের বিএসসি। উনি মাঝে মাঝে এসে আমাদেরকে বিকালবেলায় দু একটা অঙ্কের ক্লাস করাতেন, বা অনেক সময় সকালবেলায় করাতেন। এভাবেই আমাদের পরীক্ষা, তারপরে পরীক্ষা দেওয়া। আমাদের সময় লতিফ স্যার ছিলেন, এই পরানবাড়ির জয়নাল আবদিন স্যার ছিলেন, লুৎফর রহমান স্যার ছিলেন, জগদীশ স্যার ছিলেন, বিজয় স্যার ছিলেন, হাড়াইপাড়ার আরেকজন স্যার ছিলেন পাটোয়ারি বাড়ির মিজান স্যার, মিজান স্যার ছিলেন। কবির আহমদুল্লাহ কবির স্যার। তারপরে হ্যাঁ শানুর চাচা কবির স্যার ছিলেন। কবির স্যার পরে রাঘব স্কুলে চলে গেছেন। এইভাবে আমাদের পথ চলা। আমি যখন ক্লাস 8-এ পড়ি, ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের স্কুলে ইউনিসেফ থেকে দুধ আসছিল, দুধ এবং ছাতু। আমরা বোঝা বয়ে এগুলো সব স্কুলে এনেছি। আনার পরে আবার দুষ্টামি করে আমরা এগুলো চুরিও করেছি। দপ্তরির হাতে ধরা পড়ে গেছি। তারপরে উনি কিছু বকাঝকা করে তারপরে আর কাউকে আর বলেননি, বললে স্কুলের সমস্যা হবে। আমরা এমন দুষ্টামিও করেছি। প্রাইভেট পড়াতেন লুতুত স্যার। পাশের রুমে তিনজনকে বসায় দিয়ে একজনের দুধ চুরি করে করার জন্য যেতেন। তো দুধ চুরি করে আনতেন আর আমরা খেতাম। একদিন তো ধরা পড়ে গেলাম। তবে আমাদের এই দুধ চুরি, আসলে চুরিটা তো না, একটু দুষ্টামি, মানে খুব মজার ছিল। আমরা ভাগযোগ করে খেতাম, আবার স্যারদেরকেও দিতাম। স্যাররা আসে আবার উড়ে কে রে, আরে কি করিস? স্যার দুধ চুরি করতেছি স্যার, আপনাকে খাওয়াবো। তো এরকম দুষ্টামি আমরা করতাম। আমাদের স্যাররা ছিল আমাদের বন্ধুর মতো। বিশেষ করে তখনকার লুতুফ স্যার, হাড়েরপাড়ার কবি স্যার, জগদীশ মাস্টার স্যার, ওনাই আমাদের টিচার ছিলেন। উল্লেশ্বরী সিরাজ স্যার ছিলেন আমাদের প্রধান শিক্ষক। তো এই ছাতু, স্কুলের এমন কোনো ছেলে নাই আমি বলবো ওই মেয়েছে, তারা যখন পড়তো, ওই মেয়েছে পড়তো, আমি জানি না কেউ যদি প্রতিবাদ করে, ভাই তোমরা মাইন্ড করো না, যে আমরা সবাই কিন্তু চুরি করে দুধ চুরি করে খাইছি ওই সময়। তো মজার একটা সময় ছিল, মজার একটা স্মৃতিচারণ ছিল। আর কি করতাম, বেল দিলেই টিফিনের ফাঁকে, লেজারের ফাঁকে ফাঁকে আমরা ঠাকুরবাড়ির আম গাছের যত আম ছিল সব ঢিল ছুঁড়ে আমরা নিয়ে আসতাম। এই জন্য আমাদেরকে ওনারা বকাঝকা করতেন না, কিন্তু আমরা ওনাদের অনেক অত্যাচার করেছি, এটা সত্য কথা। কিন্তু ওনারা বলতো যে ছেলেরা দুষ্টামি করবেই। এই ঠাকুরগো, এই ঠাকুর, এই হারাধন ঠাকুর, সুভাষ ঠাকুর, শিশির ঠাকুর, এমন কোনো ঠাকুর নাই যে ঠাকুর গাছের ঠাকুরগো আম খাই নাই। তো আসলে সেই মজার দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে। পাশাপাশি যেমন মধুর স্মৃতি ছিল, তেমন আবার কষ্টের স্মৃতিগুলো ভেসে উঠে। যারা আমাদেরকে পড়াতেন, এখন আমার জানা মতে একজন টিচারও জীবিত নেই। তো সেই টিচারদের কথা মনে পড়লে মন ভারাক্রান্ত হয়ে যায়। আল্লাহ তাদেরকে ব্যস্তবাসী করুক। আর এই 60 বছরের সিরিজে দাঁড়িয়ে আমাদের অনেক বন্ধুবান্ধব যারা ছিলেন, আমাদের অনেক সাথীকেও আমরা হারিয়েছি। আমাদের সাথে অনেক বন্ধুবান্ধব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলবো আল্লাহ তাদের আত্মার শান্তি দেখ, তাদেরকে ব্যস্ত নসিব করুক। মানুষের জীবনের স্মৃতি বলতে গেলে স্কুল জীবনের, হাই স্কুল জীবনের স্মৃতিটাই মজার স্মৃতি, প্রাইমারি স্কুলের স্মৃতিটাই মজার স্মৃতি। সেখানে হই আল্লাহ করা আমার এখনও মনে পড়ে, যে একটা আইসক্রিম কিনে যখন খেতাম, দোস্ত আমাকে 1 দিস, তুইও কেছস 1 দিস, এরকম 2-3 জন দৌড়াইতো 1 আইসক্রিম খাওয়ার জন্য। কি যে মজার দিন ছিল, কি যে মধুর সময় ছিল, সেটা তো আর এই সময় বলে বোঝানো যাবে না। যে 5 পয়সা দিয়া 10 পয়সা দিয়া একটা আইসক্রিম খাওয়ার জন্য পেরি করে আইসক্রিম নিয়ে আসতো স্কুল প্রাঙ্গণে, আর আমরা 5 পয়সা দিয়ে একটা আইসক্রিম কিনতাম। সবাই কেনার সামর্থ্য ছিল না, এই একটা আইসক্রিম 5-6 জন মিলা, একজনও নিত আর 5 জনে দৌড়াইতো। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। এরকম অনেক স্মৃতি আছে এই মুহূর্তে যে স্মৃতিগুলো মনে পড়ে না। ওই সময় 85 পর্যন্ত আমাদের 50 বছরের পুরানো সিলেবাস ছিল। তো আমরা যারা পুরানো সিলেবাসের 84 পর্যন্ত বোধ হয়,
যে তখন আমাদের যে গল্পগুলো ছিল, যেমন আমার এই মুহূর্তে মনে পড়ে আমাদের ওয়াইজ ম্যান অফ ওল্ড, প্রাচীন যুগের জ্ঞানী ব্যক্তি কারা ছিলেন, Three questions ছিল, তারপরে গেটিসবার্গ অ্যাড্রেস ছিল, তারপরে বটার ওরিয়ার দ্য ডেড ড্যাপোডিল ছিল, তারপরে হ্যাপি দ্য ম্যান ছিল, তারপরে ওয়াইজ ম্যান অফ ওল্ডের মধ্যে সক্রেটিস, এরিস্টটল, প্লেটো। সক্রেটিস তখনকার সময় প্রতিবাদী ছিল এবং সে সেই সময় এমন প্রতিবাদী ছিল, প্রতিবাদের কারণে সেই সময় কি করছে, সেই সময় গভর্নমেন্ট তার বিরুদ্ধে অভিযোগ আনছে, তাকে হ্যামলক নামক বিষপানে তাকে মরতে হয়েছিল। তখন সে লাস্ট মুহূর্তে একটা ডায়লগ দিয়েছিল, দি আওয়ার অফ ইউনিভার্সাল হ্যাজ আ রাইট, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। আমার মৃত্যুর সময় সমাগত, আমি মরে যাব, তোমরা বেঁচে থাকো, কে ভালো কে শ্রেয় সে আল্লাহই জানে। এবং তার মৃত্যুর মধ্যে দিয়েই সেই সমাজের একটা পরিবর্তন আসে। হি ওয়াজ বর্ন ইন অ্যাথেন্স অ্যাবাউট 469 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট। যিশু খ্রিস্টের জন্মেরও 769 বছর আগে তার জন্ম হয়েছে। এবার বুঝুন প্রাচীন যুগের জ্ঞানী ব্যক্তি বলতে আমরা কাদেরকে বুঝি। এরকম গল্প ছিল, শিক্ষণীয় গল্প ছিল। Xenophon and Plato are two disciples of Socrates. আমার মনে আছে, আমার যে সামনে বসে আছে আমার যে দোস্ত, আমাদের একটা ব্যাখ্যা আসছিল 3 কোশ্চেন থেকে 3টা প্রশ্ন, একটা জায়গায় 3টা প্রশ্নের উত্তর, গল্পের নামে 3 কোশ্চেন। তো সেই 3 কোশ্চেনের 3টা প্রশ্ন কি? হু ইজ ইম্পর্টেন্ট পারসন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম, What was the right time for him to begin something, what people he ought to be attention to, and what was the most important thing for him to do? ইয়েস। এবং ওটাই ছিল তার, ওখান থেকে 3টা প্রশ্নের উত্তর শেষ হয়ে যায়। রাজা যখন যাচ্ছিল, রাজাকে মারার জন্য তার শত্রু বসেছিল, জঙ্গলে লুকিয়ে বসেছিল। তো রাজাকে যখন গুলি করবে, ওই মুহূর্তে একটা আরেকজন এসে তাকে মেরে ফেলে। তখন সে বলছিল, আই উইশ টু কিল ইউ বাট ইউ হ্যাভ সেভড মাই লাইফ। একটা বাঘ আসি তাকে ধরতে লইছিল, তখন সে যাইয়া ঝাপাইয়া তারে লইয়া এক সাইডে পড়ে গেছে, বাঘের থাবা মিস হইয়া বাঘ ফালদি চলে গেছে। তখন সে কি ডায়লগটা কি দিছিল? তখন বলছিল, আই উইশ টু কিল ইউ বাট ইউ হ্যাভ সেভড মাই লাইফ। আমি তোমাকে মারতে চেয়েছিলাম বাট তুমি আমার জীবন রক্ষা করছো। এটাই ছিল ইম্পর্টেন্ট ব্যক্তি কে ওই সময়? রাজা ছিল ইম্পর্টেন্ট ব্যক্তি, কারণ তার জীবন রক্ষা করছে। আর গুরুত্বপূর্ণ সময় কে? ওই সময় কে যাচ্ছিল ওই পাশ দিয়া, আর সময়টা ছিল তাকে নিয়ে, ওই সময়টা তাকে নিয়ে চিকিৎসা করে সে ভালো করে। ওই একটা জায়গার মধ্যে 3টা প্রশ্নের অ্যান্সার ছিল। যাই হোক, এরকম অনেক সুন্দর সুন্দর গল্প ছিল। এক লোক আসি জিজ্ঞাসা করছে সক্রেটিসের বাড়ি কোথায়, কোন বাড়ি? তখন বলছিল, হোয়াট বর্বরিয়ান কান্ট্রি ডু ইউ কাম ফ্রম দ্যাট ইউ ডু নট নো দি হাউস অফ প্লেটো। একজনে প্লেটো আর ডিসাইপল কি কইছে, ফ্রম হোয়াট বারবারাস ল্যান্ড ডু ইউ কাম। Xenophon and Plato of two disciples of Socrates. তখন একজনে আসি জিজ্ঞাসা করছে প্লেটোর বাড়ি কোনটা? তখন কইছে, হোয়াট বর্বরিয়ান কান্ট্রি ডু ইউ কাম ফ্রম দ্যাট ইউ ডু নট নো দি হাউস অফ প্লেটো। গুড। আমি আসলে একটা দিন দাঁড়িয়ে আমাদের মরহুম লতিফ স্যারকে প্রশ্ন করছিলাম, জোরজার মুলুকতার স্যার, এটার প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে, এটার ইংলিশটা কি হবে ট্রান্সলেট। তো উনি বললো যে এটা তো প্রভাব, মাইট ইজ রাইট, তবে এগুলি আসলে মুখস্থের জিনিস, তোমরা ওই দাসে যাবা না। তো আসলে সেদিন আমি ওনাকে যেভাবে জিজ্ঞাসা করছি, সে আমারও জিজ্ঞাসা করাটা খুব সুন্দর ছিল না। হ্যাঁ, তো এটা আমাকে খুব কষ্ট দেয় মাঝে মধ্যে। আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক। আর আরেকটা কথা মনে পড়ে, আমি আই ও টু মিস্টার লুৎফুর রহমান স্যার, যিনি এখনও লাইভ জীবিত আছেন। তিনি পড়াতেন, টাকা দেই নাই, উনি পড়াতেন, ঠিকমতো খাবারটাও ওনাকে দেই নাই, দিতে পারি নাই। অনেক ত্যাগ ছিল লুৎফুর রহমান স্যারের, লতিফ স্যারের, যাদের কাছে আমরা অনেক বেশি ঋণী। কিন্তু একটা সময় আজকাল লতিফ স্যার নাই, আনোয়ার স্যার নাই, জগদীশ মাস্টার নাই, বিজয় স্যার নাই, অনেক স্যারই চলে গেছেন। তো মহান তারা নাই, তাদের কাছে ক্ষমা চাওয়ার হয়তো বা যদি বেয়াদবি করে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, তাদেরকে ব্যস্ত নসিব করুক। রাজ্জাক আমাদের 80 ব্যাচের আমাদের ফার্স্ট বয় ছিল। তো রাজ্জাক জিগাতলায় থাকে, আমি তাকেও আহ্বান করেছি। আমি প্রত্যাশা রাখবো, আজকে আসতে পারো নাই, 21শে অক্টোবর আগে 15ই জুলাইয়ের আগে রেস্টুরেন্টটা করে ফেলো। আমার আদৌ এরকম আমরা 81 বেসে যারা আমরা এইভাবে বিভক্ত হয়েছিলাম, ওরা সবাই আমাদের বন্ধু, আমরা একসাথেই ছিলাম। তোমরা সবাই যে যেখানে আসো, আমি আহ্বান করব, তোমরা রেজিস্ট্রেশন আওতাভুক্তে আসো। আমরা শতবর্ষ উদযাপনটা একটা মহামিলন মেলায় পরিণত করি। আমরা আসছি, তোমরা সবাই আসো। তোমরা খবর পেয়েছো তো কি হচ্ছে?
21শে অক্টোবর 2023 মহামিলন মেলা। আর দেরি নয়, আমাদের মতো চলে এসো। আমরা সবাই একসাথে একত্রিত হব, সেই বাল্যকালের স্মৃতি আবার সেই এখন পুরো বয়সে আবার স্মরণ করব। অতএব আর দেরি নয়, চলে আসো।